আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক, গণিত ও সাধারণ বিজ্ঞান, মগরা পালস ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, মগরা কালিহাতি টাঙ্গাইল। যে যেখান থেকে আমাদের অনলাইন স্কুলের ক্লাসগুলো দেখছো বা যারা দেখছেন তাদের প্রত্যেকেই জানাচ্ছি মগরা স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত। আমরা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আমরা এর আগে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতির থেকে 11.1 থেকে আলোচনা করেছিলাম। দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আজকে পরবর্তী অঙ্কগুলো শেষ করে দেব। যারা যেখানে আছো সবাই খাতা কলম নিয়ে এবং সামনে বইটা বের করে বসে পড়ো। আমরা গতকালকে যে সূত্রটা লিখেছিলাম সেটি ছিল দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। একটি বিন্দু যদি আমরা আরেকবার সূত্রটা লিখে দিচ্ছি। একটি বিন্দু যদি এ হয় যার স্থানাঙ্ক x1 y1, আরেকটি বিন্দু যদি আমাদের বি হয় যার স্থানাঙ্ক x2 y2, তাহলে বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি হবে? আমরা এর আগে সূত্রটা লিখে দিয়েছিলাম, আজকেও বোর্ডের উপরে আমরা সূত্রটা রাখলাম। আমরা 11.1 করতেছি, তো সূত্রটা লিখে দিচ্ছি। দেখো, রুট ভুজ দ্বয়ের অন্তর স্কোয়ার লিখতে হবে। ভুজ হচ্ছে x2 মাইনাস x1, ভুজ দ্বয়ের অন্তর স্কোয়ার যোগ কোটি দ্বয়ের অন্তর স্কোয়ার y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তো আমরা এই সূত্রের আলোকে আজকে বাকি অঙ্কগুলো করে শেষ করব। ছোট একটা অধ্যায়, আজকে আমরা এই অধ্যায়টা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তো এই অধ্যায়টা পড়ানোর আগে দেখো, আমরা যে বিষয় সম্পর্কে একটু জানবো। তোমরা জানো যে যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, সমদ্বিবাহু ত্রিভুজের কাকে বলে? সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান হয়, এই ধরনের ত্রিভুজকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলি। তো আমি চেষ্টা করতেছি দুটো বাহুকে সমান করে আঁকার। এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তো স্থানাঙ্ক দিয়ে দিয়ে যদি বলে যে তিনটা বিন্দুর স্থানাঙ্ক দিল, একটা এ বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিল, বি বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকলো, সি বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকলো, দিয়ে যদি বলি যে দেখাও যে এই ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ত্রিভুজের সবগুলো বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। বাহুর দৈর্ঘ্য বের করার সূত্র জানি, সিস্টেম আমরা জানি। এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে এ বি এর দৈর্ঘ্য বের করা যাবে, এ সি এর দৈর্ঘ্য বের করা যাবে, বি সি এর দৈর্ঘ্য বের করা যাবে। যদি আমরা বলি যে দেখাও যায় ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে দেখা যাবে যে আমরা এই বাহুগুলোর দৈর্ঘ্য বের করলে যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য সমান পাবো। আমরা আরেকটা বিষয় সম্পর্কে একটু আইডিয়া নেই। সমকোণী ত্রিভুজ এর ক্ষেত্রে পিথাগোরাস একটা উপপাদ্য বলেছিলেন। আমরা উপপাদ্যটা সবাই জানি, আমরা পড়েছি গণিত বইয়ে উপপাদ্যটা সুন্দর করে লেখা আছে। অষ্টম শ্রেণীতেও আমরা এই উপপাদ্যটা জেনেছি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই বিষয়গুলো তোমাদেরকে আমি আগেই জানিয়ে দিচ্ছি, কারণ আমি সবগুলো অঙ্ক করে দিচ্ছি না, তোমাদের নিজেদেরকে করতে হবে। তো আগেই পূর্ব প্রস্তুতি হিসেবে তোমরা যাতে বুঝো কি বলতেছি, সেই জন্য এটা এই কথাগুলো লিখে দিচ্ছি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? পিথাগোরাসের উপপাদ্যটা ছিল, তার সংক্ষিপ্ত রূপ এরকম: প্রতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে একটি সমকোণী ত্রিভুজ যদি আসলে ত্রিভুজটি সমকোণী হয়ে থাকে, তাহলে তার একটি ত্রিভুজ যদি সমকোণী হয়ে থাকে, তার অতিভুজকে বর্গ করলে প্রতিভুজ স্কয়ার আর অন্য দুই বাহুর বর্গের যোগফলের সমান হবে। সব বাহু দ্বারাই কিন্তু, মানে তিনটা বাহু দেয়া থাকলে, সকল ত্রিভুজের তিন বাহু দেয়া থাকলেই কিন্তু আমরা সমকোণী ত্রিভুজ হবে এরকম বলা যাবে না।
তো সমকোণী ত্রিভুজ হতে হলে কি করতে হবে? অবশ্যই অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার হতে হবে। যেমন আমি যদি লিখি 3, 4, 5 সেন্টিমিটার বাহু দ্বারা কি সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে কিনা, তাহলে তুমি কি বলবে? 3, 4, 5 সেন্টিমিটার বাহু দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে কিনা? সেক্ষেত্রে তোমাকে অবশ্যই দেখতে হবে যে ছোট দুই বাহুর যোগফল বড় বাহুর বর্গে, ছোট দুই বাহুর বর্গের যোগফল বড় বাহুর বর্গের সমান হয় কিনা। যদি হয় তাহলে সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে, যদি না হয় তাহলে সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে না। যেমন 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান আমরা কি লিখতে পারি? 9 প্লাস 16 ইকুয়াল 25। এটাকে আমরা 5 স্কয়ার লিখতে পারবো। তার মানে ছোট দুই বাহুর বর্গের যোগফল বড় বাহুর বর্গের সমান, এই বাহুগুলো দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে। যদি না যেত তাহলে কিন্তু যদি ছোট দুই বাহুর বর্গের যোগফল বড়টার বর্গের সমান না হইতো তাহলে সমকোণী ত্রিভুজ গঠন করা যেত না। আমি একটু উদাহরণ দিচ্ছি। 3, 4, 6 সেন্টিমিটার বাহু দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে কিনা খেয়াল করে দেখো বন্ধুরা, এটা দ্বারা কিন্তু সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে না। 9 প্লাস 16 এটা হয়েছে 25, বাট আসলে তো আমাদের এখানে আমরা এটাকে 6 স্কয়ার লিখতে পারি নাই। এটাকে যদি আমরা 6 স্কয়ার লিখতে পারতাম তাহলে সমকোণী ত্রিভুজ গঠন করা যেত। এটা 36 হয় নাই, অতএব এটা দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে না। আমরা এই বিষয়টা একটু জানলাম। আমরা আরেকটা বিষয় জানব। আমরা সমকোণী ত্রিভুজ গঠন করা শিখলাম। আমাদের ত্রিভুজের বাহু দেয়া থাকলেই, বাহুর দৈর্ঘ্য দেয়া থাকলে সব বাহুগুলো, 3টা বাহু দেয়া রইল, ওই 3টা বাহু দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কিনা সেটাও যাচাই করা সম্ভব। খেয়াল করে দেখো, আমরা দেখেছি এই 3টা বাহু দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কিনা, এই 3টা বাহু দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কিনা। অবশ্যই ত্রিভুজ গঠন করা গেছে। এখন আমরা দেখব যে কোন কোন বাহু দেয়া থাকলে ত্রিভুজ গঠন করা যায় না। তার আগে আমি একটু তথ্য জানিয়ে দিচ্ছি যে ত্রিভুজের, তোমরা জানো ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তো আমরা খেয়াল করি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তো আমরা এখানে বাহু লিখেছিলাম 3, 4, 5। এখানে দেখো প্রথম দুইটার যোগফল 3 যোগ 4, 4 আর 3 7 হয়েছে, যা তৃতীয় বাহু 5-এর চেয়ে বড়। এখানে এই দুইটার যোগফল অবশ্যই বড় হয়েছে তৃতীয় বাহু 5-এর চেয়ে, অতএব এটা দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে। আমি যদি আরেকটা বাহু লিখি, ধরো আমি আরেকটি বাহু লিখলাম, সেটা হচ্ছে 3, 4, 10 যদি লিখি, 3, 4, 10, এটা দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে কিনা তোমরা চিন্তা করো তো দেখি। খেয়াল করো, 3 আর 4-এর যোগফল 7 হয়েছে, যা 10-এর চেয়ে বড় নয়। আমাদের ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। আমাদের এখানে তৃতীয় বাহু 10, 10-এর চেয়ে বড় হয় না এই দুইটার যোগফল, অতএব এটা দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে না। তদ্রূপভাবে আমরা যদি লিখি 3, 4, 7, এটা দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে কিনা আমরা যোগ করে দেখব। 4 আর 3 7, 7-এর সমান হয়ে গেছে, তার মানে 7, 7-এর সমান। এটা দ্বারাও ত্রিভুজ গঠন করা যাবে না, এটা দ্বারাও ত্রিভুজ গঠন করা, এই দুইটা দ্বারা ত্রিভুজ গঠন করা যাচ্ছে না, একমাত্র এটা দ্বারা ত্রিভুজ গঠন করা যাচ্ছে। তো যদি দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয় তবে ত্রিভুজ গঠন করা যাবে, অন্যথায় ত্রিভুজ গঠন করা যাবে না। শিক্ষার্থী বন্ধুরা, আমি এতক্ষণ এই কথাগুলো কেন বললাম তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। আমাদের মূল বইয়ে দেখো কিছু ডাক আছে, আমাদের কয়েকটা অঙ্ক আছে, অঙ্কগুলো একটু আমরা পড়ি। 2, 3, 4, 5 এগুলো জানলে আমরা অঙ্কগুলো করতে পারবো। আমি জাস্ট অঙ্কগুলো করে দিচ্ছি না, শুধু বুঝিয়ে দেবো একটু। যে সমস্ত অঙ্কগুলো তোমরা নিজেরা করতে পারবে না আমি শুধু ওইগুলোই করে দেব, বাকিগুলা তোমরা এই যে কথাগুলো লিখে দিলাম এর আলোকে করবে। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমি যে কথাগুলো বলেছি এর আলোকে তোমরা 2, 3 এবং 4 নাম্বার অঙ্কগুলো করবে। তো বাকি অঙ্কগুলো করলেই আমরা 2, 3, 4-এর যে কীভাবে করতে হবে সেটা জেনে যাব। 5 নাম্বার অঙ্ক থেকে আমরা শুরু করব। 5 না, সরি, আমরা 4 নাম্বার অঙ্কটা দিয়ে শুরু করে দেই। 4-এ দেখো বলছে এ 4 নাম্বার অঙ্কটাতে ছিল আমাদের 3টা বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে a12, b -3, 5,
সি 5 -1। এখন প্রশ্ন করেছে বিন্দু ত্রয় দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কিনা। এখানে 3টি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, আমরা তাহলে কি করতে পারি, আমরা 3টি বিন্দু দিয়ে প্রথমে এ বি এর দৈর্ঘ্যটা বের করতে পারি। তদ্রূপভাবে আমরা দেখো এ বি এর দৈর্ঘ্য যদি বের করি, ভুজ দ্বয়ের অন্তর স্কোয়ার -3 -1 হোল স্কোয়ার, তার আগে কিন্তু একটা রুট দিতে হবে, ভুলে গেলে চলবে না, প্লাস কোটি দ্বয়ের অন্তর স্কোয়ার, এখানে কোটি 2 আর 5 -2 হোল স্কোয়ার, কত হচ্ছে আমাদের রুট -4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। আমরা ফলাফল সর্বশেষ পেলাম 4 স্কোয়ার মানে 16 প্লাস 9 ইকুয়াল টু রুট 25। রুট 25 মানে 5, আমরা একবারে লিখে দিলাম। একটা পেয়েছি। বিসি বের করবো আমরা এইভাবে, ত্রিভুজের 3 বাহু, একটি এ একটি বি একটি যদি সি হয়, একটি এ একটি বাহু এ, একটি বাহু যদি বি হয়, একটি বাহু যদি সি হয়, তাহলে আমরা দেখো এই যে এবি বের করেছি, এভাবে আমরা বিসি বের করব, আবার এসি বের করব। বের করি বিসি। বিসি বের করলে কি হবে, ভুজ দ্বয়ের অন্তর স্কোয়ার রুট 5 -3 হোল স্কোয়ার প্লাস কোটি, কোটি হলো -1 -5 হোল স্কোয়ার। আমরা দেখিয়ে দিচ্ছি রুট, এখন আমরা যদি ক্যালকুলেশন করি কি হয়, 5 + 3 হোল স্কোয়ার আর এখানে হবে প্লাস -6 হোল স্কোয়ার। ফলাফল আমরা একদম একবারে লিখে দিচ্ছি, 8 × 8 = 64, 36 রুট 100, 100 রুট 100 মানে 10। আমরা দুটো বাহু পেয়েছি, আরেকটি বাহু আমরা বের করব। এ বি বের করেছি, বিসি বের করেছি, আমরা এসি বা সিএ বের করি, সিএ বা এসি বের করি। এসি, এখানে এ লিখেছি, সি লিখেছি, এ বিন্দুর ভুজ আর সি বিন্দুর ভুজ নিয়ে কাজ করব। আমরা লিখতে হবে 5 -1 হোল স্কোয়ার প্লাস, এবার আমরা কি লিখব, সি বিন্দুর এবং এ বিন্দুর কোটি, সি বিন্দুর কোটি নিয়ে কাজ করব। তাহলে এখানে লিখতে হবে -1 -2। এই যে আমরা লিখতেছি, এটা কিন্তু আগে পরে করা যাবে, সমস্যা নাই, অন্তর হইলেই হয়েছে। তো আমরা তাও একটা সিস্টেম অবলম্বন করতেছি যাতে ভুল না হয়। 4 স্কোয়ার প্লাস -3 হোল স্কোয়ার, কত হয়, 4 × 4 = 16, 9, 25 5 হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রশ্নটা ছিল যে এই বাহুগুলো দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে কিনা। আমি তোমাদের একটু আগে বোর্ডে লিখে দিয়েছিলাম যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। আমাদের বৃহত্তর বড় বাহুটাকে আমরা তৃতীয় বাহু হিসেবে গণ্য করব, আর বাকি যে ছোট ছোট বাহুগুলো থাকবে সেগুলো অপর দুই বাহু হিসেবে গণ্য করব। তাহলে এখানে অপর দুই বাহু হচ্ছে এ বি এবং এসি। তাহলে আমরা যদি লিখি এ বি প্লাস, এখানে বলবো যে এখানে এ বি প্লাস এসি ইকুয়াল, এ বি এর মান হচ্ছে 5, এসি এর মানও 5 পেয়েছি, 5 5 10। আসলে এটা কার সমান হয়ে গেছে, এটা কিন্তু আসলে এ বি এর বিসি এর সমান হয়েছে। এ বি প্লাস এসি, এটা বিসি এর সমান হয়েছে। আমরা বলেছিলাম ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে, তাহলে সে ত্রিভুজ গঠন করা যাবে। এখানে কি তাহলে ত্রিভুজ গঠন করা যাচ্ছে? অবশ্যই না। তাহলে আমরা বলবো যে যেহেতু ত্রিভুজের যে দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর নয়, তাই ত্রিভুজটি বাহুগুলো দ্বারা ত্রিভুজ অঙ্কন করা যাবে না। আমরা বলবো যেহেতু ত্রিভুজের দুই বাহুর যোগফল ত্রিভুজের কথাটা না লিখলাম, যেহেতু দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর নয়, অথবা তৃতীয় বাহুর সমান হলে তার অঙ্কন করা যাবে না, তাই না? বৃহত্তর হতে হবে। তাই বাহুগুলো দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে না। তাই বাহুগুলো দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে না।
শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি অঙ্ক করে দিলাম, এর আলোকে 2, 3 করবে তোমরা, 2, 3, 4 করবে। এখন 5 নাম্বারটা দেখো, আমি একটু বুঝিয়ে দিচ্ছি, বাট বাকি কাজগুলো তোমাকেই করতে হবে। মূল বিন্দু ও আরও দুটা বিন্দুর সমদূরবর্তী হলে কে এর মান নির্ণয় করতে বলা হয়েছে। দেখি আমরা এটা করতে পারি কিনা। মূল বিন্দুর স্থানাঙ্ক কত? মূল বিন্দু কিন্তু 0, 0, এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0। তো এখন যদি মূল বিন্দু, আমরা বলবো যে মূল বিন্দুর স্থানাঙ্ক, 5 নম্বর অঙ্কটা করতেছি। মূল বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি, মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, 0। এখন প্রশ্নে বলা হয়েছে মূল বিন্দু থেকে, তো আমাদের মূল বিন্দু থেকে, এটা ছিল মূল বিন্দু, এটা থেকে -5, -5 কোন দিকে যাবে? প্রথমে বাম দিকে এবং 5 উপরের দিকে। এটা যদি আমাদের -5 বিন্দু হয়, আর একটা বলছে 5k, সেটা 5k এর মান উপরের দিকেও হতে পারে, আবার নিচেও হতে পারে। তো এটা যদি 5k হয়, অথবা এটা যদি 5k হয়, বলা হয়েছে মূল বিন্দু এবং এই বিন্দুর দূরত্ব, অথবা মূল বিন্দু এবং 5k এর দূরত্ব, এটাও হতে পারে অথবা এটাও হতে পারে। এরা সমদূরবর্তী হলে, অর্থাৎ এই বিন্দু দুটির দূরত্ব আর এই বিন্দু দুটির দূরত্ব, এই বিন্দু দুটির দূরত্ব এই দুই বিন্দুর দূরত্ব যদি সমান হয়, তাহলে কে এর মানটা নাই, কে এর মানটা আমাদেরকে বের করতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, আসো আমরা এটা কাজ করি। আমরা বলবো যে মূল বিন্দুর স্থানাঙ্ক যেহেতু 0, 0, তাহলে 0, 0 ও -5 এর মধ্যবর্তী দূরত্ব কি হতে পারে? ইকুয়াল, আমরা লিখব -5 -0 হোল স্কয়ার প্লাস, এখানে লিখব 5 - 0 হোল স্কয়ার। ফলাফল কি পেয়ে গেলাম আমরা? 25 + 25 ইকুয়াল √50। তদ্রূপভাবে যদি আমরা মূল বিন্দু 0, 0 ও 5k এর মধ্যবর্তী দূরত্ব, দেখো আমরা একবার মূল বিন্দু আর -5 এর মধ্যবর্তী দূরত্ব বের করেছি, আরেকবার মূল বিন্দু স্থানাঙ্ক 0, 0, সেই মূল বিন্দু এবং 5k এর মধ্যবর্তী দূরত্ব বের করি, দেখি কি হয়। আবার বলি যে আবার এত এর মধ্যবর্তী দূরত্ব, তো মধ্যবর্তী দূরত্ব কি হবে? মধ্যবর্তী দূরত্ব বের করলে আমরা এইভাবে লিখতে পারবো 0 - 5 বা -5 - 0 হোল স্কয়ার প্লাস k - 0 হোল স্কয়ার। সবশেষে আমরা যে জিনিসটা পাইলাম সেটা হলো √5, 25। 5 স্কয়ার মানে 2টা 5 গুণন আছে, 2টা 5 গুণ করলে 5 × 5 = 25 প্লাস k স্কয়ার। এখন আমরা বলে দিয়েছিলাম যে এই দূরত্বটা আর এই দূরত্বটা সমান, ছবিতে দিয়েছি আমরা। তো আমরা বলতে পারবো যে প্রশ্ন মতে বা শর্ত মতে, আমরা বলে দিব যে √25 + k স্কয়ার ইকুয়াল, √25 + k স্কয়ার ইকুয়াল √50। উভয় পক্ষে যদি আমরা বর্গ করে দেই, তাহলে আমাদের 25 + k স্কয়ার ইকুয়াল টু 50। আমরা অবশ্যই সাইড নোটটা দিয়ে দিব বর্গ করে। তো এরপরে আমাদের কি হতে পারে? k স্কয়ার সমান 50 - 25। আশা করি ক্যালকুলেশনটা এখন বুঝতে পারবো তোমরা। k সমান, এই পাশে বর্গ ছিল, ওই পাশে আমরা কি করবো? আসলে বর্গটা তাড়াইতে গেলে উভয় পক্ষে বর্গমূল করতে হয়, আর উভয় পক্ষে বর্গমূল নিলে সূত্রের একটা প্লাস মাইনাস দিয়ে থাকি আমরা। কেন দেই সেটা তোমরা জানো, আমরা বলেছিলাম এর আগে 25 থাকে। সুতরাং k সমান +-5, অর্থাৎ k এর মান +5 হতে পারে, -5 হতে পারে। যদি k এর মান একটা চিন্তা করো তো, k এর মান যদি +5 হয়, এটা কোন চতুর্ভাগে অবস্থান করবে? আর k এর মান -5 হলে কোন চতুর্ভাগে অবস্থান করবে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, যদি k এর মান +5 হয় তাহলে প্রথম চতুর্ভাগে, আর যদি k এর মান -5 হয় তাহলে আমাদের এটা চলে যাবে চতুর্থ চতুর্ভাগে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। তো আমরা আরেকটি অঙ্ক করে দিতে চাচ্ছি, তবে তার আগে অঙ্ক না করে দিলেও বুঝিয়ে দিচ্ছি। 5, 6, 7, 8, 9, 10 কীভাবে করতে পারি তার তথ্য আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। 6 দেখো, বলছে যে দেখাও যে 3টি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, এর পরিসীমা 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তো 6 নম্বর অঙ্কে তুমি কি করবে আমি বলে দিচ্ছি, বাসায় কিন্তু করে নেবে। সব অঙ্ক বোর্ডে করে দেওয়া যাচ্ছে না, দুঃখিত। সময় আমরা অনলি 20 মিনিট করে সময় পাই। আমি চেষ্টা করতেছি যে 20 মিনিটের মধ্যে তোমরা যাতে পারো সেইভাবেই করে দেবো। আমরা 5 এর পরে 6 নম্বর অঙ্কে যেহেতু ত্রিভুজের কথা বলা হয়েছে, 3টা বিন্দু দিছে, তাহলে তুমি একবার এবি বের করবে, একবার বিসি বের করবে, একবার সিএ বা এসি বের করবে।
এই তিনটা বিন্দু স্থানাঙ্ক পেলে একটি সমবাহু ত্রিভুজ। তো আমরা যদি এই তিনটা বাহুই সমান সমান পাই, এর মান এ বি এর মান, বিসি এর মান, এসি এর মান যদি সমান পাই তাহলে বলবো সমবাহু ত্রিভুজ, যদি না পাই বলবো যে না এটা সমবাহু ত্রিভুজ নয়। 7 নাম্বার ঠিক তদ্রূপভাবে বলেছে, দেখাও যে এখানে 4টা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, এটা একটি আয়তক্ষেত্রে 4টি শীর্ষবিন্দু। একটি আয়ত হইলে কি হয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো যদি আয়ত হয় আমরা যদি এইভাবে নামকরণ করি এ বি, এরকম হবে, এরকম না, এ বি সি ডি দিয়ে দিলাম, তাহলে আমাদের দেখো আয়তের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তো আমরা যদি এই আয়তের কথা বলে তাহলে আমরা বের করব এ বি, আমরা বের করব এ বির পরে বিসি বের করব, বিসি এর পরে সিডি বের করতে পারি, এডি বের করতে পারি। এতেই কিন্তু আমরা বলতে পারবো না যে এটা আয়ত, আমাদের এখানে এ বি আর সিডি সমান হতে হবে। যদি এ বি আর সিডি সমান হয় আর বিসি আর এডি সমান হয়, এবং আরও কাজ করতে হবে, এই ক্ষেত্রে আমাদের কর্ণও বের করতে হবে। কিভাবে বের করে সেটা আমরা জানি, কারণ বিন্দু স্থানাঙ্কতে আছে। আমরা এডি এই এসি এবং বিডি কর্ণ বের করব, একবার এসি কর্ণ বের করব আর একবার বিডি কর্ণ বের করব। যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো এটা সমান, এবং এই কর্ণ দুটো যদি পরস্পর সমান হয় তাহলে এটা একটা আয়তক্ষেত্র বলা যাবে। যদি সমান না হয় তাহলে কিন্তু সেটা আয়তক্ষেত্র হবে না। তবে যদি এই দুইটা সমান হয় কিন্তু কর্ণ অসমান হয় তাহলে বলা যাবে কি, কর্ণ যদি অসমান হয় তাহলে সেটাকে কি বলি আমরা, দেখো বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল কিন্তু কর্ণ অসমান, এটা সমান, এটা সমান, কর্ণ দুটো অসমান, তাহলে এটাকে কিন্তু অবশ্যই কেমন দেখা যাচ্ছে, ছবিটা সামান্তরিকের মতো দেখা যাচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা এই ধরনের কোশ্চেন থাকলে আমরা উত্তর করব। বাকি যদি আরও কোনো সমস্যা থাকে বলবে আমাকে। বাকি এখানে দেখো 1 থেকে 11 নম্বর পর্যন্ত অঙ্ক আছে, আমরা আশা করি 11.1-এর সকল অঙ্ক এখন করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকের মতো আমাকে এখানে শেষ করতে হচ্ছে। তো তোমরা বাসায় প্র্যাকটিস করে নিবে এবং কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাবে, আমরা সলভ করার চেষ্টা করব। তোমরা যদি বিশেষ করে তোমাদের কোন অধ্যায়টা বেশি প্রয়োজন, কোনটা পারতেছো না, যেটা প্রয়োজন যদি তোমরা কমেন্টসে লিখো তাহলে আমরা চেষ্টা করব ওই অধ্যায়টা নিয়ে আলোচনা করার। তো সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।